আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আলাপ করি বিভিন্ন পেশাজীবী মানুষ যারা করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারীতে ভাবছেন নতুন বাস্তবতা বা নিউ নর্মালের সঙ্গে কিভাবে মানিয়ে নেওয়া যায়, কিভাবে নতুন কর্মকৌশল ঠিক করে এগিয়ে যাওয়া যায়। আমরা যথারীতি আজকের আলোচনা শুরু করছি একজন চিকিৎসককে দিয়ে। তিনি কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মেডিসিন ডাক্তার রেজাউল করিম মনসুর। ডাক্তার রেজাউল করিম মনসুর, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা আপনার সঙ্গে করোনা ভাইরাস সংক্রান্ত কয়েকটা বিষয় নিয়ে একটু আলাপ করব। একটা বিষয় আমাদের কাছে যে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, এই শব্দগুলো আমাদেরকে এটা বুঝিয়েছে যে ঘরে থাকতে হবে, নিজে নিরাপদ থাকতে হবে এবং অন্যদেরকেও নিরাপদে রাখতে হবে। তো আমরা এই বিষয়টা নিয়ে একটু আপনার সঙ্গে আলাপ করবো। ডাক্তার মনসুর, আপনি কি শুনছেন আমাদের? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা একটু আপনার কাছে শুনবো যে আপনি কক্সবাজারে যেহেতু আছেন, গত 7 মাস ধরে বাংলাদেশে কক্সবাজারের পরিস্থিতি আমরা জানি এবং সারা বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হবার পরে 7 মাসের মতো প্রায় অতিবাহিত হতে চললো। তো কক্সবাজারের পরিস্থিতিটি আপনি আসলে কেমন দেখলেন? আর এই সময় আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু পর্যটন কেন্দ্রগুলো আবারও খুলতে শুরু করেছে, সীমিত আকারে হলেও পর্যটকরা আবারও কক্সবাজারে যেতে শুরু করেছেন। তো এর ফলে আবার নতুন করে কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা? আমরা নিউ নর্মালে যাব, তবে আবার সামাজিক দূরত্ব ঘুচে গেলে কোনো কারণে ঝুঁকি তৈরি হবে কিনা কক্সবাজারের পরিস্থিতি? আসলে কক্সবাজারের বর্তমান পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলা যায়। যদিও পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন অর্থনীতির চাকা সচল করার জন্য। তো প্রথম দিকে যেভাবে পর্যটকের দল নেমেছিল কক্সবাজারে, তখন হোটেল জোনের কর্মচারীরা প্লাস কিছু পর্যটক করোনা ভাইরাস পজিটিভ আক্রান্ত দেখা দিয়েছিল। তবে এখন সেই সংখ্যা কমে এসেছে। তা আমাদের কাছে যেটা উদ্বেগের বিষয় সবচাইতে, সেটা হলো গত 5 দিনের একটা পরিসংখ্যান আমি আপনাদের হাতে হয়তো পৌঁছেছি। সেটা হলো গত 5 দিনে কক্সবাজারে 69 জন করোনা পজিটিভ পাওয়া গেছে। 69 জন করোনা পজিটিভের মধ্যে আপনার রোহিঙ্গা 17 জন। 69 জন পজিটিভের মধ্যে রোহিঙ্গা পিপল হলো 17 জন। এটা আমাদের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয়। আর রোহিঙ্গা কেন্দ্রিক যারা এনজিওতে কাজ করে, তাদের মধ্যে 11 জন পজিটিভ পাওয়া গেছে। তাহলে এটাও একটা উদ্বেগের বিষয়। অর্থাৎ টোটাল 28 জন, 69 জনের মধ্যে টোটাল 28 জন রোগী হলো রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক, হয় রোহিঙ্গা ক্যাম্পের, না হলে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা এনজিওর। এটাই আমাদের উদ্বেগের বিষয়। আর হোটেল জোনে যে স্টাফ আছেন, ওনাদের মধ্যে সংক্রমণের হার এখন কিছুটা কমে এসেছে। ওরা স্বাস্থ্যবিধি হয়তো মেনে চলছেন, সংক্রমণের হার অনেকটা কমে এসেছে। তবে আরেকটা উদ্বেগের বিষয় হলো আমাদের কক্সবাজার শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা, পুলিশ বিভাগের এবং আমাদের স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ স্থানীয় কয়েকজন কর্মকর্তা বর্তমানে করোনায় আক্রান্ত। এটাও আমাদের জন্য একটা উদ্বেগের বিষয়। আপনি রোহিঙ্গাদের কথাটি বারে বারে আমাদেরকে উল্লেখ করলেন, যেটি সত্যি আমাদের জন্য একটা বড় উদ্বেগের খবর। আমরা যখন প্রথম দিকে আমাদের মনোযোগ ছিল যে কত দ্রুত এটা ছড়িয়ে পড়ছে, আদৌ ছড়িয়ে পড়ছে কিনা, তখন আমাদের একটি মনোযোগের জায়গা ছিল বটে যে রোহিঙ্গা ক্যাম্পে কি পরিস্থিতি, এবং আমরা দেখেছিলাম যে সেখানে খুব বেশি ছড়াচ্ছে না বা ছড়ায়নি। কিন্তু সাম্প্রতিক গত 5 দিনের যে পরিসংখ্যান আপনি দিলেন, তা নিশ্চয়ই একটা উদ্বেগ তৈরি করবে। আর রোহিঙ্গা ক্যাম্পে যারা ওখানে আছেন, বসবাস করেন, তারা সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধির বিষয়ে কতখানি সচেতন, সে প্রশ্ন তো রয়েছে। কি করণীয় হওয়া উচিত আপনার কাছে মনে হয়? করণীয় হলো ওখানে তো স্বাস্থ্যবিধি মানা আসলে খুবই কষ্টের ব্যাপার, কারণ জনবহুল এলাকা। কিছুদিন আগে আমাদের মাননীয় ডিজি মহোদয়, স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক মহোদয় ভিজিট করেছিলেন রোহিঙ্গা ক্যাম্প। ওনার সাথে টিমে যারা গিয়েছিলেন, ওখানে আমাদের সিভিল সার্জন মহোদয়ও কিন্তু করোনায় আক্রান্ত হয়ে গেছেন। তারপরে আমাদের সার্জারির একজন বিশেষজ্ঞ করোনায় আক্রান্ত হয়েছেন। তো রোহিঙ্গা ক্যাম্পে যারা ভিজিট করেছেন, ওনাদের মধ্যে তিনজন ডাক্তার পরপর আক্রান্ত হয়েছেন, ওকিয়ার ইউএসএফপিও সহ। তাই এটা অনেক উদ্বেগের বিষয় আমাদের জন্য। ওদের স্বাস্থ্যবিধি যদি মানা না যায়, তাহলে এই কমিউনিটিতে, আমাদের লোকাল কমিউনিটি পিপলে ছড়িয়ে যেতে এটা বাধ্য হবে আলটিমেটলি।
রোহিঙ্গা ক্যাম্পে এখন করোনা রোগী বা করোনা আক্রান্ত ব্যক্তিদের পরীক্ষা, চিকিৎসা কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে এবং আরো কি কি করা উচিত? রোহিঙ্গা ক্যাম্পের রোগীদেরকে আমরা তিনভাবে চিকিৎসা দিচ্ছি। একটা হলো গভর্নমেন্টের থ্রু দিয়ে আমরা কক্সবাজার সদর হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা দিচ্ছি। আইওএম এর কিছু সহযোগিতা আছে, ইউএনএইচসিআর এর কিছু সহযোগিতা আছে। এই তিনটা সংস্থার সমন্বয়ে মেইনলি গভর্নমেন্ট ফ্যাসিলিটি থেকেই তারা সহযোগিতা পাচ্ছে, আর বাকি দুইটা ইউএন এজেন্সি থেকে তারা সহযোগিতা পাচ্ছে, এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা এবং পরীক্ষার ব্যবস্থা আছে। চিকিৎসকরা সেখানে কতখানি সুরক্ষিত? সেটাই আপনাকে একটু আগে বললাম। চিকিৎসকরা একটা টিমে ভিজিটে গিয়ে ওখানে ইউএসিপিও সাহেব, আমাদের সিভিল সার্জন মহোদয় ওনারা আক্রান্ত হয়ে গেছেন। সেজন্যই আসলে প্রশ্নটা আবার করে করা, কারণ ওখানে যারা যাচ্ছেন পরিদর্শনে তারাই আক্রান্ত হচ্ছেন, কিন্তু যাদেরকে সেখানে নিয়মিত চিকিৎসা কার্যক্রমে অংশ নিতে হচ্ছে, তো সেখানে চিকিৎসক বা যারা সামনে থেকে লড়ছেন তাদের সুরক্ষার বিষয়টা আমরা বারবার একটু মনোযোগ দিতে চাই। জি, এটা হয়তো পরে আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। স্বাস্থ্যবিধি মানা, স্বাস্থ্যবিধি মানা বলতে যে মাস্ক পরিধানের একটা বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আর কি। আচ্ছা, জি, আপনি মাস্কের বিষয়টা বলবেন নিশ্চয়ই। আমরা পর্যটকের বিষয়টা আপনি বলছিলেন যে প্রথম দিকে যে যারা হোটেল মোটেল জোনে যারা, সেখানকার পরিস্থিতি এখন অনেকটাই ভালো, এবং এরপর গত কয়েকদিনে আমরা দেখছি যে বিশেষ করে সাপ্তাহিক ছুটি বা অন্যান্য উপলক্ষে কক্সবাজারে ধীরে ধীরে পর্যটকের আনাগোনা বাড়ছে। আপনি কি মনে করেন যে এর ফলে ঝুঁকি তৈরি হতে পারে, বা ঝুঁকি যেন না বাড়ে সেক্ষেত্রে প্রশাসন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিছু করণীয় রয়েছে যেটা এখনই করা যেতে পারে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নের জন্য। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তো অবশ্যই করণীয় আছে। এখানে কন্টাক্ট ট্রেসিং এর ব্যাপার আছে। কোনো হোটেল মোটেল জনের কর্মচারী যদি আক্রান্ত হয়, ওখানে কন্টাক্ট ট্রেসিং এর একটা ব্যাপার আছে। তারপরে যারা এখানে পর্যটক হিসেবে আসতেছেন তাদেরকে প্রাথমিকভাবে স্ক্রিনিং করা, এটারও স্বাস্থ্য বিভাগের দায়িত্বের মধ্যে পড়ে। তারপরে যেটা আমি বলতে চাচ্ছিলাম, সিম্পল একটা মাস্ক, সার্জিক্যাল মাস্ক, এই সার্জিক্যাল মাস্ক পরিধান করলেই আমরা করোনা থেকে বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রে আমরা সঠিকভাবে মাস্ক ব্যবহার করতেছি না। আমি গত কয়েকদিন আগে হসপিটাল প্লাস হসপিটাল রোড থেকে কয়েকটা ছবি তুলে আপনাদের কাছে পাঠিয়েছিও। এই ছবিগুলোতে দেখা যাচ্ছে যে মাস্কগুলো সাধারণত দেখা যায় যে তুতনির নিচে পড়ে থাকে, অনেকে তুতনির নিচে। তাইলে করোনা তো আর তুতনি দিয়ে ঢুকবে না, করোনা তো ঢুকবে নাসারন্ধ্র দিয়ে। তাহলে নাক যদি আবৃত না থাকে তাহলে এই মাস্ক পরে তো কোনো লাভ নেই। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, ম্যাক্সিমাম মানুষের একটা টেন্ডেন্সি থাকে কারোর সামনে গেলে, পরিচিত কারোর সামনে গেলে মাস্কটা একটু নামাইয়া পরিচয় দেওয়া, আমি অমুক। আমাদের এখানে রুগীরা যে আসে, রুগীর অ্যাটেন্ডেন্স আসে, মাস্কটা হঠাৎ করে নাক থেকে নামাইয়া বলে আমি অমুক। বা আপনারা সাংবাদিকরা যখন কোনো প্রশ্ন করতে গেলেন, অনেক বিজ্ঞ রাজনীতিবিদ প্লাস আইনজীবী মারা গেছেন ইতিমধ্যে, আমাদের অনেক সিনিয়র লোকজন মারা গেছেন। এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে যখন স্পিকার কাছে নিয়ে যাওয়া হয় তখন সাথে সাথে মাস্কটা নামিয়ে নিজের চেহারাটা দেখানোর একটা প্রবণতা আমাদের মধ্যে, সবার মধ্যে থাকে। তো এটা যাতে করা না হয়, কারণ আপনি যখনই মাস্ক পরিধান করলেন জীবাণুগুলো মাস্কের বাইরে এসে আটকে থাকলো। জি, আপনি যে কথাটি আসলে বলছেন যে মাস্ক সারাক্ষণ পরে থাকা, থুতনির কাছে না পড়া, নাক এবং মুখ দুটি ভালোভাবে ঢেকে রাখা, আমরা কিন্তু গত 7 মাসেরও বেশি সময় ধরে প্রতিটি গণমাধ্যম, প্রতিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে এই কথাটি বারে বারে বলা হয়েছে, সরকারিভাবে এবং বেসরকারিভাবে, এবং শেষ পর্যন্ত আমরা দেখছি যে বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে এই বিষয়ে কার্যকর সচেতনতার একটা সংকট, অভাব রয়েই গেছে। আমাদের কি করা উচিত এই সচেতনতা আসলে বাড়াতে? এইটা ইভেন আমাদের যে শিক্ষিত সমাজের মধ্যেও এই সচেতনতার অভাব রয়েছে। ইভেন আমাদের চিকিৎসকদের মধ্যেও মাস্ক পরিধানরত অবস্থায় আমরা যখন ডিউটিতে যাই, আমাদের আসলে মাস্ক খুলে কোনো কিছু খাওয়া উচিত না। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। মাস্ক খুলে যদি আমরা কিছু খেতে চাই তাহলে সঠিকভাবে হাত মুখ ধুয়ে মাস্ক এটা ফেলে দিয়ে আর একটা নতুনভাবে মাস্ক পরিধান করতে হবে। এই নিয়ম যদি মানা না হয় তাহলে অদূর ভবিষ্যতে সেকেন্ড ওয়েভ বলেন বা ফার্স্ট ওয়েভের শেষ অংশ বলেন, সেটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। কারণ 95% মাস্ক ইউজার, আমি যেটা নোটিস করলাম গত কয়েকদিনে, 95% মাস্ক ইউজারই ভুলভাবে মাস্ক পরতেছে। নাক
তো ডাকতেছেই না। আমাদের অনেক চিকিৎসক বা আমাদের অনেক অফিসার বৃন্দও মানে জি, ওনাদের অফিসে মানে গেলে ধরেন এই খাবার প্রশ্নটাই দাবারের আপনার কাছে অফার করেছিলাম যে করতেছেন। এটা যে হচ্ছে না এটা তো আমরা আসলে দেখছি, কিন্তু বারে বারে বলার পরেও হচ্ছে না, জি কেন হচ্ছে না, কি করে আসলে এটা সমাধান করা যায় সেটি একটু বড় প্রশ্ন। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনি নিজে নিরাপদ থাকবেন, আপনার আশেপাশে সবাইকেও নিশ্চয়ই আপনি নিরাপদ রাখবেন। আপনার মাধ্যমে এটি নিউজের সকল দর্শক এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আল্লাহ হাফেজ। কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগে ডাক্তার রেজাউল করিম মনসুরের সঙ্গে। আরো দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, তাদের কাছে যাবার আগে ছোট্ট বিরতি। আবারও ফিরে এলাম নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে কথা বলছি করোনা ভাইরাস পরিস্থিতিকে সামনে রেখে নানা বিষয় এবং নানা সেক্টরের প্রতিনিধি পেশাজীবী মানুষের সঙ্গে। আমরা দেখছিলাম যে করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর কারণে সারা পৃথিবীতে এক ধরনের স্থবিরতা নেমে এসেছিল। অফিস, আদালত, শিক্ষার প্রতিষ্ঠান সবই বন্ধ ছিল। যদিও অর্থনীতির চাকা ঘোরানোর স্বার্থে, মানুষের জীবিকার স্বার্থে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বা স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে, সরকারি অফিস আদালতগুলোও প্রায় স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে, তবে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনও বন্ধ। এবং এটি কবে নাগাদ খোলা হবে সেটি এখনও কিন্তু সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেই। যদিও এর মাঝখানে একটি খবর নিশ্চয়ই আপনারা জানেন যে আগামী 5 অক্টোবর অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে ও লেভেল পরীক্ষা, এবং শিক্ষা মন্ত্রণালয়ের 4টি শর্ত দেয়া হয়েছে, সবই আসলে স্বাস্থ্যবিধি সংক্রান্ত। স্বাস্থ্যসেবা বিভাগ যে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বের কথা বলেছে সেগুলো কঠোরভাবে মেনে নিতে হবে, এবং 35টি ভেন্যুতে বাংলাদেশের সারা দেশে 1800 পরীক্ষার্থী সর্বোচ্চ একসঙ্গে পরীক্ষা দিতে পারবে একদিনে, এবং যে কোনো সময় সরকার চাইলে পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত বাতিল করতে পারে। আর কেউ কোনো শিক্ষার্থী যদি কোনোভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাহলে দায়িত্ব ব্রিটিশ কাউন্সিলকে নিতে হবে। আমরা এই বিষয়টা নিয়ে একটু আলাপ করব। আমাদের সঙ্গে আছেন ঢাকার সানিডেল ইন্টারন্যাশনাল স্কুলের একজন শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন। আমরা শিক্ষা নিয়ে আসলে গত 7 মাস বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম রোগী শনাক্ত হওয়ার পরে প্রায় 7 মাস হতে চলল। আমরা প্রায় চেষ্টা করছি যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার পরিস্থিতি নিয়ে একটু আলাপ করতে, এবং সুনির্দিষ্ট কোনো কবে খুলবে স্কুল কলেজ তার তো আসলে কোনো খবর নেই। কিন্তু এর মাঝখানে যেটি আমরা বলছিলাম এতক্ষণ, আপনি নিশ্চয়ই শুনেছেন যে ও লেভেলের পরীক্ষা তো এ লেভেলের পরীক্ষা তো আসলে এর মধ্যে শুরু হয়েছে, এবং ও লেভেলের পরীক্ষাও শুরু হতে যাচ্ছে। তো আপনার কাছে একটু শুনতে চাই যে যে বিষয়গুলো নিয়ে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সবাই আসলে এক ধরনের উদ্বেগে আছে করোনা ভাইরাস সংক্রান্ত যে পরিস্থিতি, তাতে এই পরীক্ষা নেয়ার ক্ষেত্রে যে যে সিদ্ধান্ত বা যে আয়োজন, যে উদ্যোগ এবং যে ব্যবস্থাপনা, তাতে আপনারা শিক্ষকরা পুরো বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমার মনে হয় যদি স্বাস্থ্যবিধি মেনে চলে যথাযথভাবে পরীক্ষা নেওয়া হয় তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আর এটা একটা এক্সপেরিমেন্টও ধরা যেতে পারে, কারণ হলো যে সবকিছু খুলে গিয়েছে এবং আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে তেমন কোনো কিন্তু ভয়াবহ অবস্থা কোথাও হয় নাই, আগের তুলনায় আরো ইমপ্রুভ হয়েছে দেখা যাচ্ছে। এবং অর্থনৈতিক চাকা আপনারা যেটা বলছেন যে এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে মোটামুটি এই গত 2 মাসের মধ্যে। আমার যেটা মনে হয় তেমন সমস্যা হওয়ার কথা না। আর কোভিড সম্বন্ধে যেটুকু মানুষের বলা কিছুটা অতিরঞ্জিত হয়েছিল, সে কারণে কারণ আমরা ভাইরাস সম্বন্ধে যেটুকু জানি সে তুলনায় বেশি বেশি একটু হয়েছে আমার যেটা মনে হয়। তো স্বাস্থ্যবিধি মেনে চললে আমার মনে হয় তেমন কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই। এটা আসলে এক ধরনের আশাবাদ, আমরা আসলে সেই আশাটি রাখছি যে নিশ্চয়ই খারাপ কিছু হবে না। এবং এখন যেটা হলো অল্প পরিসরে একটা পরীক্ষা হতে যাচ্ছে, অল্প পরিসরে যদি তারা সাকসেস
হতে পারে, সেক্ষেত্রে এটা আমাদের সরকার ও পাবলিক এক্সামের ক্ষেত্রে এটাকে গ্রহণ করতে পারে। তারা এই কি ধারায় তারা পরীক্ষা নিচ্ছে, কিভাবে তারা পরিচালনা করতেছে, তারা স্বাস্থ্যবিধিটা কিভাবে মেনে চলছে, এটা দেখে সরকারও উদ্বুদ্ধ হতে পারে। পরবর্তীতে আমাদের স্কুল কলেজ খোলার ব্যাপারেও একটা ভালো সিদ্ধান্ত আসতে পারে, আমার মনে হয় এখান থেকে বের হয়ে আসতে পারে। যেহেতু একটা ব্রিটিশ কাউন্সিল তথা কেমব্রিজ একটা পরীক্ষার উদ্যোগ নিয়েছে, এটা যদি যথাযথ সাকসেস হতে পারে, এটাকে নিয়েই পরবর্তীতে আমার মনে হয় ভালোভাবেই আবার অন্য শিক্ষা ব্যবস্থার চাকাও সঠিকভাবে বা পুনরায় আবার চালু হওয়ার সম্ভাবনা থাকবে, আমার যেটা মনে হয় আর কি। জি, আপনি যে বিষয়টি বলছিলেন যে এখান থেকে আসলে এটাকে একটা উদাহরণ হিসেবে তো অবশ্যই বিবেচনা করা যায়, তবে ইংরেজি মাধ্যমে যেহেতু শিক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম, আমরা যেটুকু দেখলাম যে দুই পরীক্ষায় 5,000-এর কিছু বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে, কিন্তু আমরা বাংলা মিডিয়ামে শিক্ষার্থীর সংখ্যা তো আসলে অনেক বেশি, ফলে সেই চাপ সামলানো বা সেই চাপ সামলে একটি নিরাপদ এবং সুরক্ষিত ব্যবস্থাপনা করা, সেটি বাস্তবতা বাংলাদেশে আছে কিনা সেটিও তো একটি বড় প্রশ্ন। সেটা আসলে আমরা যেটা বলি যে প্রবলেম সামনে আসবে, সেটাকে যদি আমরা সঠিকভাবে ফেস করতে পারি, আমার মনে হয় তেমন সমস্যা হওয়ার কথা না। কারণ পরীক্ষা যেটা বলেন পাবলিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা সামনে যদি সেটাকে চালু করে, আপনি একটা স্কুল বা একটা কলেজে একটা ইন্টারমিডিয়েট কিন্তু একটা ক্লাস না, এখানে ক্লাস অনেক বেশি, অনেকগুলো ক্লাসের মধ্যে একটা ইন্টারমিডিয়েট ক্লাস, ঠিক আছে? তো এই বিভিন্ন স্কুল কলেজ সব মিলিয়ে যদি সিট ফেলানো হয়, সিটগুলা যদি ওরকম এক বেঞ্চে একজন করে বসানো হয়, আর স্বাস্থ্যবিধি মেনে যদি চলা হয়, যেটা একটা মাস্ক ইউজ করা, তারপর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এই জিনিসপত্র যদি মেনে চলা হয়, তাইলেই কিন্তু সম্ভব। আর যে ব্যাখ্যাগুলা ভাইরাস সম্বন্ধে দিয়েছে, ভাইরাস লাভ দিয়ে কখনো একজনকে আক্রমণ করে না। নিজে যদি সেফ থেকে চলা যায়, তাইলেই ভাইরাস থেকে মুক্ত থাকা যায়, আমি যেটা মনে করি। ভাইরাস সম্বন্ধে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেই কারণে মানুষজন বেশি আতঙ্কিত হয়ে গেছে। আর আমাদের সরকারকে ধন্যবাদ, একটু দেরিতে হলেও উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেই কারণে আমাদের দেশের অর্থনীতির চাকা কিন্তু এখন ভালো অবস্থায় আছে। ভাইরাস বিষয় আসলে কতখানি ভুল সেটি আসলে একটু আলোচনা করা যেতে পারে, তবে বিভ্রান্তির কিছু বিষয় নিশ্চয়ই ছিল এবং সাধারণ মানুষের মধ্যে এখনো সেই বিভ্রান্তি রয়েছে এবং দায়িত্বশীল অনেক মানুষের মধ্যে সেই বিভ্রান্তির জায়গাটা আসলে আমরা দেখি এবং বারে বারে বলার পরও তো নিশ্চয়ই আপনি দেখছেন, মানে নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করেছেন যে পূর্ণবয়স্ক মানুষও তারা স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক পরছেন না। সেক্ষেত্রে যারা শিক্ষার্থী, তুলনামূলক কম বয়সী শিশু কিশোর, তো তারা আসলে কতখানি মানবে, তাদের কতখানি এই মানিয়ে রাখার ব্যাপারটা নিশ্চিত করা যাবে, এটাও তো আসলে একটা বড় প্রশ্ন অভিভাবকদের পক্ষ থেকে। আপনার কাছে কি মনে হয়? এটা আপনি যেটা বলছেন এটা খুবই এক সত্য কথা বলেছেন। তো এটার জন্য আমাদের যেটা দরকার, টিভিতে বিশেষ করে সব চ্যানেলগুলোতে এই জিনিসটাকে যদি বারবার প্রচার করে, হ্যাঁ, আমরা নিজেরা যদি সচেতন থাকি, নিজেরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, তাইলে করোনা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। আমরা এই জিনিসগুলো যদি আমরা বারবার বলি যে পরীক্ষার আগে, বিশেষ করে পরীক্ষার সময়টা, যে আপনারা ওই একজন স্টুডেন্টের সাথে আপনার 10 জন যাওয়ার দরকার নাই, বড়দের একজনই আপনি যান, 10 জন যাওয়ার তো দরকার নেই, এবং তাদেরকে সঠিকভাবে সুস্থভাবে পরীক্ষা দেওয়ার পরিবেশ সৃষ্টি করুন। এইটা আমরা তো এই মুহূর্তে একটু পরীক্ষা নিয়ে একটু আলোচনা করলাম যে পরীক্ষার ক্ষেত্রে এক ধরনের ব্যবস্থাপনা, কিন্তু যখন আসলে নিয়মিত শিক্ষা কার্যক্রম ক্লাস শুরু হবে তখন আসলে এই বিষয়গুলো সার্বিকভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করা, এটা তো একটা খুবই দুরূহ কাজ, যেহেতু আমরা জানি যে আমাদের ক্লাসরুমগুলোতে খুব অল্প পরিসরে বিপুল সংখ্যক শিক্ষার্থী বসে ক্লাস করে বা পারস্পরিক যে দূরত্ব, ফিজিক্যাল দূরত্ব, সেই দূরত্ব আসলে মানে চর্চাটা নেই যে সে দূরত্ব বজায় রেখে আসলে সবাই ক্লাস করবে। তো এই ক্ষেত্রে তো আসলে পুরো ব্যাপারটি অনেক কঠিন। আর দীর্ঘ প্রায় 7 মাস কার্যত অবরুদ্ধ থেকে শিক্ষার্থীদের বড় অংশ তো আসলে বাড়িতে অবরুদ্ধই রয়েছে। তো অবরুদ্ধ থেকে তো আসলে তাদের মধ্যে এক ধরনের ভয়, আতঙ্ক, ট্রমা এগুলো তো কাজ করছে, ফলে এই বিষয়গুলো নিশ্চয়ই একটু বিবেচনা নিতে হবে। কি করা উচিত? এটা যেটা হলো যে আমরা যেটা দেখতেছি যে স্টুডেন্টদের স্কুলিং, বিশেষ করে বাংলা মিডিয়ামের আমরা যদি দেখি, এক স্কুলে অনেক বেশি স্টুডেন্ট, আসলে আপনারা যেটা বলেছেন সেটা কিছুটা প্রবলেম, কিছুটা না অনেকটাই প্রবলেম। কারণ তারা যখন স্কুলে যাবে, বন্ধু বান্ধব একত্রে যখন হবে, তারা মিশবেই, এটা কন্ট্রোল করা আসলে দায়। যেমন আমরা ইংলিশ মিডিয়ামের টিচার, ইংলিশ মিডিয়ামে সংখ্যায় স্টুডেন্ট কম্পারেবলি কম, ইংলিশ মিডিয়ামে হয়তো ব্যবস্থাপনাও যেরকম আছে তারা হয়তো এটাকে মেনটেন করে চালু করতে পারবে, কিন্তু বাংলা মিডিয়ামে আসলে এটা কতটা সম্ভব
এটা চিন্তার বিষয়। তারপরও আমরা মনে হয় একটু চিন্তা করে একটু রিসার্চ করে আস্তে আস্তে সামনের দিকে আগালে এটাও পরবর্তীতে সম্ভব হতে পারে। তো এখন পরীক্ষার যেটা হচ্ছে এটা থেকেই হয়তো শিক্ষা নিয়ে পরবর্তী স্টেপ নিয়ে আমরা হয়তো আগাতে পারবো, আমরা যেটা মনে হয়। আর ইতিমধ্যে যদি ভ্যাকসিন চলে আসে তারপর তো জিনিসটা আরো সম্ভাবনা বেড়ে যাবে। জি, আচ্ছা, আরেকটা বিষয়, এই যে দীর্ঘ বছরের অধিকাংশ সময় এরই মধ্যে কিন্তু শিক্ষা কার্যক্রম কার্যত বন্ধ ছিল এবং এখনো কবে খুলবে আমরা নিশ্চিত নই, এবং শিক্ষার্থীরা পড়াশোনার যেটি নৈমিত্তিক চর্চা সেখান থেকেও কিন্তু কার্যত অনেক দূরে রয়েছে। দূরশিক্ষণ, টেলিভিশন, অনলাইনে অনেক পড়াশোনা বা ক্লাস হচ্ছে বটে, কিন্তু কতখানি কার্যকারিতা রয়েছে তা নিয়ে অনেক প্রশ্ন। তো এই একটি বছর যে অন্তত প্রায় নষ্ট হলো বা নষ্ট হতে চললো, এই ঘাটতি আসলে পরবর্তীতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা কিভাবে পুষিয়ে নিতে পারেন? আসলে এত বড় ঘাটতি পুষানো তো সম্ভব না। তারপরে আমি যেটুকু দেখেছি ইংলিশ মিডিয়ামের স্কুলগুলা, ম্যাক্সিমাম স্কুলগুলা তারা কিন্তু অনলাইনে ক্লাস করার মাধ্যমে কিছুটা হলেও তারা পোষাতে পেরেছে। তাও যেটা আমরা আমরা যেটা বুঝি এটা 100% সম্ভব না, তাও যতটা সম্ভব তারা কিন্তু পোষাতে পেরেছে। বাংলা মিডিয়ামের জন্য বিশেষ করে প্রবলেম, তারা তো এই জিনিসটা থেকে তারপরেও যেটা হলো, মহামারী তো সবসময় আসে না বছরে 100 বছরে বা এরকম কিছু ইয়েতে। তো এটাকে যে জীবনটাকে বাঁচানোর জন্য তো এটা, আর বাচ্চারা 1 বছর যদি একটু পিছিয়ে থাকলেও পরবর্তীতে এটাকে একটু টিচাররা যদি পরে একটু হয়তো বেশি সময় পুষিয়ে দিয়ে দেওয়া যাবে সবার সম্মিলিত চেষ্টায়। জি জি, ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবার জন্য। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। কথা বলছিলাম স্যানিটারি ইন্টারন্যাশনাল স্কুলের একজন শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমরা শিক্ষা নিয়ে আমাদের আলোচনাতে আছি, তবে এবার একটু কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম যে এ লেভেল, ও লেভেল পরীক্ষা থেকে আমাদের মূলধারার স্কুল কলেজে পরীক্ষা, পাবলিক পরীক্ষা, আবার শিক্ষা কার্যক্রম কিভাবে আবার নতুন করে শুরু হতে পারে নিউ নর্মাল বা নতুন বাস্তবতার সঙ্গে মিলিয়ে। আমরা আবার একটু উঁচু শিক্ষা, উচ্চতর শিক্ষার দিকে যেতে চাই, বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে একটু কথা বলবো। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন শিক্ষক অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান। ডক্টর হাফিজুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আপনাকে পেয়ে। আমরা কয়েকটা বিষয় একটু আপনার সঙ্গে এমনি আলাপ করব। একটা বিষয় হচ্ছে যে আপনি নিশ্চয়ই কিছুক্ষণ আগে আলোচনা শুনছিলেন যে করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যবস্থা নিয়ে তো আসলে এক ধরনের অনিশ্চয়তা রয়েছেই, আর এই ফাঁকে আমরা কিন্তু শিক্ষা নানা দিক নিয়ে কিন্তু আলাপ করছি। বিশ্ববিদ্যালয় নিয়ে যদি একটু আপনার সঙ্গে একটু আলাপ করতে আসি, যে সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এরকম একটি মন্তব্য করেছেন যে বাংলাদেশে 12 টাকায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায়, এটি খুবই চমকপ্রদ একটি বিষয়। এবং এই মন্তব্যটি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা একটু যেতে চাই বিশ্ববিদ্যালয়ের আসলে কাজটা কি, সেটা কি আসলে মানুষের, শিক্ষার্থীর মধ্যে জ্ঞান তৃষ্ণা, ভবিষ্যতে জ্ঞানের আরও উচ্চতর কোনো শাখায় আসলে নিজেকে আরও আগ্রহী করে তোলা, বা শিক্ষার্থীকে আসলে সেই জ্ঞানের পথের দিশাটা দেখানো, এটাই কি আসলে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য, নাকি আসলে ডিগ্রি দেওয়া যাতে সে বিসিএস পরীক্ষায় যেন সে অবতীর্ণ হতে পারে বা কোনো একটা পেশাগত ভালো করতে পারে? এরকম একটি ধারণাগত জায়গাতে হয়তো আমরা একটু আটকে যাচ্ছি, বারে বারে হোঁচট খাচ্ছি। আপনার কাছে শুনতে এলাম। ধন্যবাদ নওরোজ আপনাকে। আসলে আমরা কিভাবে এই জিনিসটাকে দেখবো সেটা উপর নির্ভর করে যে একটা ইউনিভার্সিটির মেন পারপাসটা কি, ইউনিভার্সিটি রোল কি, কি ধরনের রোল প্লে করতে হয় ইউনিভার্সিটিকে। একটা মেজর ব্যাপার কি যে আসলে একটা ইউনিভার্সিটির যে কয়েকটা মেজর রোলের কথা বলা হয়, একটা টিচিং। আমরা হয়তো অনেক চিন্তা করি যে ইউনিভার্সিটি টিচিং দিবে, ব্যাপারটা আসলে তা না। ইউনিভার্সিটির আরেকটা বড় কাজ হলো রিসার্চ, এবং তার মাধ্যমে নলেজ ক্রিয়েট করা আরেকটা বড় কাজের মধ্যে পড়ে। এবং ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টগুলা মানে পড়তে আসে, আমরা যদি নর্মালি বলি সাধারণ ভাষায়, তারা কিন্তু একসময় জাতি উন্নয়নের কাজ করবে। সুতরাং ইউনিভার্সিটির একটা বড় দায়িত্ব হলো তাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে বা সমাজের অংশগ্রহণের জন্য যথাযথভাবে তৈরি করা, অর্থাৎ হিউম্যান রিসোর্স হিসেবে তৈরি করা। এবং এই হিউম্যান রিসোর্স তৈরি করতে গেলে তার মধ্যে যথাযথভাবে নলেজ, স্কিল এবং মূল্যবোধের যে ব্যাপারটা সেটা তৈরি করে দেওয়া। এবং
যার ফলে একটা কথা কিন্তু আমাদের সবসময় বুঝতে হবে যে ইউনিভার্সিটি এবং সোসাইটি বা রাষ্ট্র একদম কাছাকাছি অবস্থান করতে হবে। ইউনিভার্সিটি সোসাইটির বাইরে না এবং রাষ্ট্রের নিডসের বাইরে না। এবং আমরা যেমন এখন অনেকগুলা মাইলস্টোন আমরা সেট করছি, যেমন যেমন 41 এর একটা টার্গেট আছে, 30 একটা টার্গেট আছে, বা তারপর আমরা কিছু টার্গেট আছে। ইউনিভার্সিটি কিন্তু এই টার্গেটগুলো নিয়ে কাজ করে এবং বিশেষ করে আমি যে ইউনিভার্সিটিতে কাজ করি সেই কিন্তু আমরা বারবার আমাদের কারিকুলাম যখন পর্যালোচনা করতেছি, ডেভেলপ করতেছি, আমরা কিন্তু সেই টার্গেটগুলোকে মাথায় রেখে বারবার কারিকুলাম রিভিশন করতেছি যে ওই টার্গেটগুলো কিভাবে অ্যাচিভ করা যায়, এসডিজি গোলগুলো কিভাবে অ্যাচিভ করা যায়। সুতরাং এটা কোনোভাবে বিচ্ছিন্ন বলার উপায় থাকবে না, শুধু ডিগ্রি দেওয়ার জন্য একটা ইউনিভার্সিটি কাজ করে। টিচিংটা আপনি অবশ্যই কিছুক্ষণ আগে স্যার বলছিলেন যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে একটা বিশ্ববিদ্যালয়ের আসলে গবেষণা, জ্ঞানের চর্চা, জ্ঞানের আরো নতুন নতুন দিগন্ত উন্মোচন করা, এগুলো আসলে একটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বা সর্বশেষ লক্ষ্যটি হওয়া উচিত, বা পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয়গুলো আসলে এভাবেই হয়তো চিন্তা করে থাকে, তাদের নীতি নির্ধারণ করে থাকে। তো আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোর আসলে এই অবস্থানটা কোথায়, বা সেখানে কি যে গবেষণা, নতুন নতুন জ্ঞানের শাখার যে উদ্ভব, বিস্তৃতি, এই কাজগুলোতে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কতখানি আসলে কার্যকারিতার পরিচয় দিচ্ছে? এটা কিন্তু খুব সহজে আমরা আমরা বুঝতে পারি বাংলাদেশের পার্সপেক্টিভটা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আজ থেকে যদি 10 বছর আগের কথাই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ডিপার্টমেন্ট ছিল আর এখন কয়টা ডিপার্টমেন্ট আছে। তার মানে এই ডিপার্টমেন্টগুলো কিন্তু সমাজের, রাষ্ট্রের প্রয়োজনই খোলা হচ্ছে, যদিও এটা নিয়ে অনেক সমালোচনা করা হয়। এই জন্য আমি প্রথম বলছি যে আমরা কোন পার্সপেক্টিভে আমরা কথাগুলো বলবো সেটা কিন্তু ভাবতে হবে। সুতরাং ইউনিভার্সিটিগুলো কিন্তু একটা জায়গায় স্থির নাই, স্থির থাকলে কিন্তু আজকে সেই 20টা বা 21টা ডিপার্টমেন্টই থাকতো। আজকে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট কেন? রাষ্ট্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, সামাজিক যে সমস্যাগুলা নতুন ভাবে তৈরি হচ্ছে, নতুন চ্যালেঞ্জ আসতেছে, সেই চ্যালেঞ্জগুলোকে ফিট করার জন্য, সেই চ্যালেঞ্জগুলোর জন্য যোগ্য মানব সম্পদ তৈরি করার জন্য বারবার কিন্তু ইউনিভার্সিটিগুলো রিথিঙ্ক করতেছে, কারিকুলাম রিভিশন করতেছে, নতুন ডিপার্টমেন্ট চালু করতেছে এবং যথাযথ যোগ্য হিউম্যান রিসোর্স সাপ্লাই করা, যেটা বলে, এবং তাদেরকে তৈরি করা, সেই ব্যাপারগুলো কিন্তু ইউনিভার্সিটি সারাক্ষণ কাজ করতেছে। জি, কিন্তু মানে আমরা যদি মানে এটা আসলে এটা অনেক পুরনো আলোচনা, যে আপনি যেরকম আসলে বলছেন যে আপনার বিশ্ববিদ্যালয়ের পক্ষ নিয়ে আপনি বললেন যে আসলে কাজ আসলে চলছে, সেটা আসলে ফলাফল যাই হোক না কেন, আমরা আসলে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিশ্লেষণগুলো নিয়মিত দেখি, সেখানে আসলে এক ধরনের হতাশার একটা ছাপ থাকে। আমরা কয়েক বছর ধরে একটা ব্যাপার দেখছি যে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর যে তালিকা হয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আসলে সেখানে আমরা খুঁজে পাই না, বা খুঁজে পেলেও সেটি আসলে অনেক নিচের দিকে। এবং এ নিয়েও আসলে এক ধরনের হতাশা, এক ধরনের প্রশ্ন, কৌতূহল তো আসলে সবার থাকে, সাবেক বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য মানুষের এক ধরনের আগ্রহ, প্রশ্ন থাকে। এবং এই সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় কেন আসলে আমাদের বিশ্ববিদ্যালয় নেই তা জানতে আমাদের উপাচার্য বা অন্য যারা দায়িত্বশীল তারা বিভিন্ন ব্যাখ্যা দেন বটে, কিন্তু প্রশ্ন আসলে থেকেই যায় যে সেরা হয়ে ওঠার পেছনে যে কাজগুলো করা উচিত, যে দায়িত্বগুলো পালন করা উচিত, সেখানে বোধহয় একটা ঘাটতির জায়গা থেকেই যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? প্রথমত একটা কথা আমাদের মেনে নিতে হবে যে ইউনিভার্সিটিগুলো কোন ধরনের সোশিও ইকোনমিক অবস্থায় কাজ করে। এখন বিভিন্ন পার্সপেক্টিভ থাকে, যে ইভেন কি উইদিন দ্য কান্ট্রি কিন্তু সবগুলো ইউনিভার্সিটি একই ধরনের সোশিও ইকোনমিক অবস্থায় কাজ করেন। এখন এটা অস্বীকার করার উপায় নাই যে আমাদের ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে আছে, কিন্তু পাশাপাশি কাজ করতেছে, এটা সত্যি। এবং এবছর ঢাকা ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা অনেকটা এগিয়ে আসছে এবং আমরা আশা করি যে র্যাঙ্কিং এ যে ক্রাইটেরিয়া গুলো আছে, সে যেটা আপনি মিন করতেছেন, যে যে ক্রাইটেরিয়া গুলোকে বেস করে আমাদের ইউনিভার্সিটি বেশ কিছু কাজ করতেছে। আশা করি আমাদের যে যে ক্রাইটেরিয়াতে আমাদের অবস্থান আছে আমরা বুঝতেছি, কিন্তু সেগুলাকে প্রপারলি ডিসপ্লে করা, সেগুলোকে প্রপারলি নোট করা, সেই কাজটা হয়তো অনেক বিভিন্ন কারণে হচ্ছে না। এবং সেই কারণে যেমন আপনি হয়তো আমাদের ইউনিভার্সিটির শিক্ষকদের যদি ওয়েবসাইটে যান, গিয়ে দেখবেন যে তাদের মানে তেমন কোনো কাজ ওখানে শো হচ্ছে না, কিন্তু এটার জন্য আমরা খুব শক্তভাবে কাজ হচ্ছে। এবং হয়তো কারো 50টা আর্টিকেল আছে, কিন্তু সেই আর্টিকেল গুলো হয়তো ডিসপ্লে হচ্ছে না। সুতরাং এইসব কারণে আমরা হয়তো কিছু র্যাঙ্কিং এ পিছিয়ে আছি আমরা মনে করি, কিন্তু ওভারঅল আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা একেবারে খারাপ। আমরা তো বাইরে পড়াশোনা করছি, বাইরে যে শিক্ষা ব্যবস্থা আমরা কিছুটা বুঝি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, পড়াশোনার ধরন একদম যে বাইরের দেশগুলো থেকে যে একদম খারাপ সেটা বলতে পারে, কিন্তু আমরা প্রপারলি এটাকে
মানে নোটিফাই করা, সেই প্রক্রিয়াগুলো নিয়ে আমাদের বিশেষ করে আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর খুবই এটা নিয়ে কনসার্ন, এবং এটা নিয়ে উনি যথেষ্ট কাজ করতেছে। আশা করি এই প্রবলেমটা আমাদের যে যার যতটুকু আছে সেটা প্রপারলি হয়তো ডিসপ্লে করলে ইউনিভার্সিটি র্যাঙ্কিং গুলো অনেকটা আমরা এগিয়ে আসবো। প্লাস আপনাকে এটা একটু মাথায় রাখতে হবে যে কোন ধরনের সোশিও ইকোনমিক অবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের কাজ করতে হয়, সেটা কিন্তু একটা পাশাপাশি বিবেচ্য বিষয় আর কি। না, এটি যেমন একটি প্যারামিটার আপনি আসলে মানে কয়েকবারই এটা মেনশন করলেন, নিশ্চয়ই এটি আসলে আমাদেরকে বিবেচনা নিতে হবে যে আমরা কোন দেশে বসে কি প্রেক্ষাপটে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিকল্পনা করছি বা ভাবছি, সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একটা কথা তো আসলে আপনি যেমন বললেন যে অনেকের হয়তো অনেক আর্টিকেল বা অনেক কাজ রয়েছে কিন্তু সেগুলো আসলে ঠিক যথাযথভাবে ডিসপ্লে করা নেই। তো এটি তো আসলে যে কাজগুলো আসলে করা হয়েছে এবং আমাদের দেশে যারা শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত তারা তো আসলে দেশের বাইরে কিভাবে কার্যক্রম চলে, কিভাবে ডিসপ্লে করতে হয়, কিভাবে নিজেদের কাজগুলোকে বহির্বিশ্বে উপস্থাপন করতে হয় বা সবার জন্য সহজলভ্য করে রাখতে হয়, এই পদ্ধতিগুলো বা এই সংস্কৃতির সঙ্গে তারা তো আসলে জানেন, তারা তো পরিচিত। তো জানবার পরও আসলে এত দিন পরও কেন এই আর্টিকেল বা অন্যান্য কাজের যে প্রামাণ্য সেগুলো কেন আসলে সহজলভ্য নয়, কেন সেগুলো ভিজিবল নয়, কেন সেগুলো এমন জায়গাতে নেই যাতে আসলে বিশ্ববিদ্যালয়ের কিছুটা সুনাম হয়, সম্মানটি বাড়ে? এখানে আসলে যে ব্যাপারটা, যে আমি যদি একটা এক্সাম্পল শেয়ার করতে চাই, যেমন আমি যে বিশ্ববিদ্যালয়ে প্রথম পিএইচডি করতে গেলাম, সেখানে যখন প্রথম দিন ঢুকলাম তখনই দেখলাম যে ইউনিভার্সিটির গেটে মানে ডিপার্টমেন্টের গেটে কোন টিচার কোন প্রজেক্ট করে সেটা বেশ বড় করে ডিসপ্লে করা। এবং ওই ওই ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে একটা অফিস আছে যে টিচারদেরকে ন্যাশনাল কাজে মানে তাদের যে প্রপোজাল করে সাবমিট করে ন্যাশনাল কন্ট্রিবিউশন স্কোপ গুলা, সেখানে কিন্তু তাদের অফিস একটা ইউনিভার্সিটি অফিস করে দেওয়া হয়েছে প্রত্যেক ডিপার্টমেন্টে, যে তারা যাতে ন্যাশনাল রিসার্চের জন্য যে ফান্ডিংটা যাতে পায়। কিন্তু আমাদের এখানে মাইন্ডসেটের অনেক ব্যাপার আছে নতুন। যে আমি যেমন কিছুদিন আগে একটা জায়গায় একটা ইন্টারভিউতে ভাইবা নেওয়ার জন্য গেলাম, আমার সঙ্গে একজন ছিল, উনি বলতেছে যে না, টিচারদের কাজ শুধু পড়ানো। এইখানেও এবং তারা কিন্তু নীতি নির্ধারক, সুতরাং আমাদের কাজ শুধু পড়ানো না, আমাদের কাজটা আমি আবার বলছি যে আমাদেরকে রিসার্চ স্কোপটা করতে হবে, আমাদের ন্যাশনাল এই জায়গাতে আমাদের ওপেননেসটা আর বাড়াইতে হবে, বাড়াই যাতে আমরা ফ্রি ভাবে কাজ করতে পারি। এবং আমি আমি যে সুপারভাইজারের সঙ্গে কাজ করছি, আমি যে তার কিন্তু শুধু গবেষণায় ছিল, তাকে কিন্তু টিচিং করতে হতো না, তার লোডটাকে এভাবে ডিস্ট্রিবিউশন করা। আমাদের কিন্তু সব ধরনের কাজ করতে হয়। আপনি যখন আমাদের সঙ্গে কাজ করবেন তখন বুঝতে পারবেন যে আমাদের কি পরিমাণ লোড নিয়ে আমরা রিসার্চ, যে একজন শিক্ষকের যে টোটাল লোডটাকে ডিফাইন করা আছে, সেই লোডটাকে সে টিচিং এ দিবে নাকি রিসার্চে দিবে। এমন টিচার আছে ইউনিভার্সিটির জন্য শুধু রিসার্চে ইনভলভ, তাকে টিচিং এ যেতে হয় না। তো আমাদের কিন্তু অনেক কিছু রিস্ট্রাকচারিং, অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক মাইন্ডসেট করতে হবে। সুতরাং আমি একটা ফ্রেমে থেকে আরেকটা ফ্রেমের সঙ্গে কম্পেয়ার করব, এটাই কিন্তু খুব ডিফিকাল্ট। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার, আপনি যে আপনার যে ব্যক্তিগত যে অভিজ্ঞতাটি আপনার ব্যক্তিগত শেয়ার করলেন আমাদের সঙ্গে, এটি আসলে নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অসংখ্য শিক্ষক রয়েছেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই রয়েছেন, যারা দেশের বাইরে থেকে কিন্তু দেখে এসে বাংলাদেশে সেটি কার্যকর করার ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো কিছুটা আটকে যাচ্ছেন মাইন্ডসেটের কারণে, সহকর্মী বা অন্যান্য ক্ষেত্রে। তো সামগ্রিকভাবে শুধু সরকারি বিশ্ববিদ্যালয় নয়, বেসরকারি বা সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে আমাদের যে সংস্কৃতি, শিক্ষা এবং শিক্ষকতা, শিক্ষাদান, পাশাপাশি গবেষণা এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে এই যে সামগ্রিক যে সংস্কৃতি বা চর্চা, সেখানে বোধহয় একটু পরিবর্তন ধীরে ধীরে আনা উচিত। সেক্ষেত্রে কি করণীয় হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়, ছোট করে? আমি আপনার সাথে একমত যে আমাদের এই কালচারটা হয়ে গেছে যে ইউনিভার্সিটি টিচারদের কাছে একটা এক্সপেকটেশন যে তারা টিচিং এ ইনভলভ থাকবে। আপনি সরকারি বলেন বেসরকারি বলেন, যে পরিমাণ সব জায়গায় কিন্তু আমাদের টিচিং এর যে লোডটা আমাদের টিচিং এ আমাদেরকে বেশি আটকে রাখতেছে, যার ফলে আমরা রিসার্চ করার জন্য সেই স্পেসটা কিন্তু আমরা প্রপারলি পাই না। এটা কিন্তু বাস্তবতা। তারপরও আগের থেকে গভর্নমেন্টও যেমন সাপোর্টটা আগের থেকে একটু বেশি এখন রিসার্চে, ইউনিভার্সিটি গুলো তাদের গবেষণা খাতে বরাদ্দ বাড়াচ্ছে এবং রিসার্চের স্কোপটা বাড়ানোর চেষ্টা করতেছে। এটা হলো যে স্কোপটা করতে হবে, তার টোটাল লোডটার মধ্যে যে টিচিংটা শুধু মেইন কাজ না, নলেজ ক্রিয়েট করতে গবেষণা করতে হবে, সেই গবেষণার স্কোপটা টিচারদের করে দিতে হবে। এবং আমার কাছে আরেকটা মনে হয় যে আমাদের উপর আস্থা রাখতে হবে, যে আমরা মানে আমাদের তো অনেকেই আমাদের উপর আস্থা রেখে আমাদের যদি স্কোপটা দেয়, আমরা স্কোপটাই সবচেয়ে বড় প্রবলেম। আমাদেরকে টিচিং এত বেশি আটকে রাখা হয়, যার ফলে আমরা রিসার্চের যে
মনোযোগ দিব সেই ব্যাপারটা আমরা খুব বেশি পাই না। আর প্লাস হলো কিছু নিয়ম নীতি ব্যাপারও আছে, সেইগুলোতেও আমাদের চেঞ্জ আনার দরকার, যাতে আমরা স্কোপটা পাই। এবং যার ফলে আমি স্কোপের কথা বেশি জোর দিব, যে ফান্ডিং প্লাস টাইম স্পেস, সেই স্পেসটা কথা বলবো, সেই স্পেসে বাড়ায় তাহলে নলেজ ক্রিয়েশনের যে ব্যাপারটা এবং সোসাইটির সাথে আজকাল কিন্তু এই কথাটা খুব বেশি বলা হচ্ছে, ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি রিলেশনশিপ। এই রিলেশনশিপটা যদি আমরা যত বেশি বাড়বে, তো এবং যে প্রশ্নটা বারবার আসতেছে আমাদের সামনে, যে আমরা ইউনিভার্সিটিকে প্রপারলি রিসোর্স তৈরি করতে পারতেছি কি না, সেই গ্যাপগুলো কিন্তু তৈরি হচ্ছে আমাদেরকে বেশি পরিমাণে টিচিং এ আটকে রাখার কারণে। আমাদের যদি এই স্কোপগুলো করে দেওয়া হয়, যে টিচাররা আরো বেশি গবেষণা ইনভলভ থাকবে, তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবে, রিলেশনগুলো এস্টাবলিশ করার সুযোগ পাবে, তখন কিন্তু দেখবেন আপনার পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। আমি মনে করি যে আমাদের আমরা আসলে সেই ব্যাপারটাতেই আসলে একটু বারে আলোচনার মাধ্যমে একটা চাপ তৈরি করতে চাই, একটা বোধের জায়গা তৈরি করতে চাই। এই আলোচনাটি আসলে আমরা আজকে আর সময় পাচ্ছি না, কিন্তু এটি একটি ধারাবাহিক আলোচনা, বড় আলোচনা। আমরা নিশ্চয়ই আলোচনাটি এক ধরনের ধারাবাহিকতা রাখবো আপনার সঙ্গে বা অন্য আরো যারা কাজ করেন তাদের সঙ্গে। আজকে আলোচনায় অংশ নেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর হাফিজুর রহমানের সঙ্গে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের জ্ঞান চর্চা, শিক্ষাদান, সংস্কৃতিটা কি হওয়া উচিত, একটি বৃহত্তর আলোচনা। সেই আলোচনার কিছু অংশ আমরা একটু করলাম, আমরা ভবিষ্যতেও এই আলোচনাটি অব্যাহত রাখবো। আমাদের আজকের সময় এই আলোচনার শেষ, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।